আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো সিলেট বোর্ড 2020-এর প্রশ্ন নিয়ে। তো তাহলে চলো আমরা আমাদের উদ্দীপকটি বোঝার চেষ্টা করি এবং এই উদ্দীপক থেকে ক খ গ ঘ এর প্রশ্নগুলো অ্যান্সার করি। ওকে, আচ্ছা শুরুতে দেখো কি বলতেছে। এখানে বলতেছে ক্যালসিয়াম কার্বনেট, এই পাত্রের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আছে এবং এর সাথে HCl অ্যাড করা হচ্ছে। তো ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে A গ্যাস উৎপন্ন করবে, আর সালফার আছে এখানে, এর মধ্যে অক্সিজেন অ্যাড করা হচ্ছে, এখান থেকে পাচ্ছি B গ্যাস। তার মানে জানি তো সালফার এবং অক্সিজেন মিলে সালফার ডাইঅক্সাইড গ্যাস। A গ্যাসটা আমাকে বিক্রিয়া করে বের করতে হবে, আর B গ্যাসটা কি হবে? সালফার ডাইঅক্সাইড গ্যাস। আচ্ছা, এবারে প্রশ্নতে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন কি বলছে দেখো, বিক্রিয়ার হার কাকে বলে? বিক্রিয়ার হার কাকে বলে? আচ্ছা, তো এটার অ্যান্সার কি হতে পারে? দেখো কি বলতেছে, একক সময়ে কোনো একটি বিক্রিয়া পাত্রে যেই পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায় তাকে বিক্রিয়ার হার বলে। আচ্ছা, এটা এখানে এটাও যেই সংজ্ঞা দিচ্ছে সেটাও হবে। আরও একটা সংজ্ঞা যেটা তোমরা দিতে পারো, একক সময় যেই পরিমাণ বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় অথবা যেই পরিমাণ উৎপাদ বিক্রিয়কে পরিণত হয় তাকে বিক্রিয়ার হার বলে। তো আমরা এটাই বোঝার চেষ্টা করি, যেহেতু আমাদের বইয়ের মধ্যে এই সংজ্ঞাটাই দেওয়া আছে। যেটা বলছে দেখো, যে একক সময় কোনো একটি বিক্রিয়া পাত্রে যেই পরিমাণ উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। খেয়াল করো, বিক্রিয়ক যখন বিক্রিয়া করবে তখন সেখানে কি হবে? উৎপাদের ঘনমাত্রাটা বাড়বে, বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়। তো সহজ হিসাব, বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমবে আর উৎপাদের ঘনমাত্রাটা আস্তে আস্তে বাড়বে, তাকে কি বলা হয়? তাকে বিক্রিয়ার হার বলে। তাকে বিক্রিয়ার হার বলে। আচ্ছা, গেল আমাদের এই যে ফার্স্ট যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি। এবারে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। কি বলছে দেখো, যে ন্যাপথলিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ বা ঊর্ধ্বপাতিত যৌগ, ব্যাখ্যা করো। ন্যাপথলিনের কথা বলা হয়েছে। আচ্ছা, তো আমরা ন্যাপথলিনের অ্যান্সারে যাচ্ছি। বলতেছে যে যেসব কঠিন পদার্থকে উত্তপ্ত করলে তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসে রূপান্তরিত হয় তাকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলে। কঠিনকে তাপ দিব, সেটা সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে, তাদেরকে আমরা ঊর্ধ্বপাতিত পদার্থ বলবো। ন্যাপথলিন একটি ঊর্ধ্বপাতিত পদার্থ, এর কোনো তরল ভৌত অবস্থা থাকে না, এর কোনো তরল ভৌত অবস্থা থাকে না। এই কারণে ন্যাপথলিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয়। তার মানে ব্যাপারটা এরকম, যে আমরা যদি ন্যাপথলিনকে তাপ দেই, এর কোনো তরল ভৌত অবস্থা নেই, তাপ দিলে এটা সে কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হবে। আবার যদি কোনোভাবে আমরা যদি গ্যাসীয় পদার্থকে বা গ্যাসীয় ন্যাপথলিনকে যদি আমরা শীতল করতে পারি, গ্যাসীয় ন্যাপথলিনকে যদি আমরা শীতল করতে পারি, সেটাকে আমি আবার পুনরায় কঠিন ন্যাপথলিনে দেখতে পাবো আর কি। তার মানে যা সহজ হিসাব, যের কোনো তরল অবস্থা নেই, আর যাদের তরল অবস্থা থাকে না, এই সকল পদার্থকে আমরা বলি ঊর্ধ্বপাতিত পদার্থ। ওকে, তো আশা করছি তোমরা ক্ষয়ের এই অ্যান্সারটুকু প্রপারলি ক্লিয়ার হয়েছে। এবারে যাচ্ছি আমরা আমাদের গ এর প্রশ্নে। কি বলছে দেখো, উদ্দীপকের লবণের অম্লীয় মূলকটি কিভাবে শনাক্ত করবে? সমীকরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে এখানে কোনো লবণ নাই, এখানে হচ্ছে সালফার আর অক্সিজেন মিলে একটা গ্যাস, সালফার ডাইঅক্সাইড। লবণ বলতে আলটিমেটলি এই যে ক্যালসিয়াম কার্বনেট লবণকে বোঝানো হয়েছে। তো দেখো, আমরা যদি এটাকে একটু এভাবে চিন্তা করি, এভাবে চিন্তা করো, খেয়াল করো, ক্যালসিয়াম কার্বনেট লবণ, এই লবণের সাথে তুমি পানি যোগ করো, তখন কি উৎপন্ন হবে? কার্বনিক অ্যাসিড H2CO3 আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2। আচ্ছা, তাহলে টোটাল আমরা ক্যালসিয়াম কার্বনেট লবণ, এটা হচ্ছে আমাদের লবণ, এই লবণের সাথে পানি যোগ করলাম, উৎপন্ন হচ্ছে কার্বনিক অ্যাসিড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পানির সামনে একটা 2 দাও। এবার এই লবণের যে কার্বনেট মূলকটা আছে, খেয়াল করো, কার্বনেট মূলকটা আসছে কোন জায়গা থেকে? কার্বনিক অ্যাসিড থেকে। তাহলে এটাকে বলা হয় কি? অম্লীয় মূলক। এটাকে বলবো আমরা অম্লীয় মূলক, আর ক্যালসিয়াম হচ্ছে ক্ষারীয় মূলক। তার মানে এই যে বলছে না, উদ্দীপকের লবণের অম্লীয় মূলকটি কিভাবে শনাক্ত করবে? তো আমার কাছে জানতে যাচ্ছে যে এই যে লবণ, ক্যালসিয়াম কার্বনেট লবণ, এই লবণের মধ্যে অম্লীয় মূলক হচ্ছে কার্বনেট মূলক। তাহলে আমি এই অম্লীয় মূলকটা কিভাবে শনাক্ত করতে পারবো, এটি আসলে আমার কাছে প্রশ্ন হিসেবে জানতে চাচ্ছে। আচ্ছা, তো দেখো আমরা যাচ্ছি এটার অ্যান্সার প্রসেসে। কি বলা হচ্ছে? ওকে, তো আমরা ফার্স্ট যেই বিক্রিয়াটা আছে, আমাদের প্রথম যেই বিক্রিয়াটা আছে, সেই বিক্রিয়াটাকে তোমরা এভাবে না দেখিয়ে তোমরা চাইলে এভাবে করতে পারো। লাইক দেখো, ক্যালসিয়াম কার্বনেট CaCO3। আচ্ছা, আমরা এটাকে ক্যালসিয়াম ধরেই কাজ করি। ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে? বিক্রিয়া করে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। আচ্ছা, আমরা আসলে বিক্রিয়াটাকে একটু বোঝার চেষ্টা করি, সহজে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। ক্যালসিয়াম কার্বনেট এবং এই Clটাকে কীভাবে বোঝা যায়? ফার্স্টে আমরা একটা কার্বনেট বিশিষ্ট লবণ নিব। কার্বনেট, যেই লবণের মধ্যে কার্বনেট আছে, এর সাথে HCl এর বিক্রিয়া ঘটাও, এর সাথে HCl, তাহলে কি উৎপন্ন হবে?
ক্যালসিয়াম 2 প্লাস কার্বনেট 2 মাইনাস HCl এর বিক্রিয়া ঘটাও, কি উৎপন্ন হবে? H প্লাস Cl মাইনাস। কার্বনেট মূলককে বিক্রিয়া ঘটাও, কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন, তাই তো? এবারে ক্যালসিয়াম যাবে ক্লোরিনের সাথে, কি উৎপন্ন হবে? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। হাইড্রোজেন যাবে অক্সিজেনের সাথে, হাইড্রোজেন যাবে অক্সিজেনের সাথে, কি তৈরি হবে? H2O, H2O। আর এই হচ্ছে আমার কার্বন ডাইঅক্সাইড। তার মানে বিক্রিয়া যদি আমরা করি ক্যালসিয়াম কার্বনেট এবং HCl, তাহলে সেখান থেকে উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, গেল এটুকু। এবারে তাহলে আমরা তো ফার্স্টে তো আমরা সেই এই বিক্রিয়াটা এখানে বুঝতেই পেরেছি, এটা হচ্ছে ক্যালসিয়াম হতো আর এটা হতো কি? ক্যালসিয়াম ক্লোরাইড। এবারে এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয়েছে, এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদেরকে নিতে হবে চুনের পানির মধ্যে। তো দেখো এই যে চুনের পানির সংকেত হচ্ছে CaOH2, চুনের পানির সংকেত, এর সাথে কার্বন ডাইঅক্সাইড নাও। তাহলে ক্যালসিয়াম, খেয়াল করো এখান থেকে ফার্স্ট অফ অল আমি এখানে একটা অক্সিজেন শিফট করবো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের কাছে। তাহলে ক্যালসিয়াম, এখানে দুইটা অক্সিজেন আর এখানে আছে একটা অক্সিজেন, তাহলে কি হবে? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। আচ্ছা, আর কার্বন ডাইঅক্সাইড আর এই মিলে উৎপন্ন, ক্যালসিয়াম আর দুইটা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন মিলে ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এখানে দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন আছে, সেখান থেকে কি তৈরি হচ্ছে? পানি। তার মানে আমরা চুনের পানির মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাস চালনা করব তখন সেখান থেকে উৎপন্ন হবে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি। এখন দেখো এই ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয়, পানির সাথে সে মিশ্রিত হয় না। তাহলে যেই বস্তু পানিতে মিশ্রিত হয় না বা পানিতে অদ্রবণীয় থাকে, তুমি যদি তখন তাকে পানির সাথে মিশ্রিত করতে চাও তখন ওই পানিটা ঘোলা হবে এবং একটু পরে পাত্রের নিচে তলানি আকারে পড়ে থাকবে। এটা সব থেকে পরিচিত উদাহরণ হচ্ছে বালু। আমরা যখন বালুকে পানির ভিতরে দিয়ে অ্যাড করার চেষ্টা করব তখন কিন্তু সেই বালুটা মিশ্রিত হবে না, বরং পাত্রের নিচে তলানি আকারে পড়ে থাকবে। তো এইখানে জাস্ট এই কথাটাই বলতেছে যে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি উৎপন্ন হবে, এই ক্যালসিয়াম কার্বনেট এই ইটাকে ঘোলা ঘোলা দেখাবে আর কি। আচ্ছা, যাচ্ছি এর পরেরটাতে। দেখো আচ্ছা, এরপরে কি বলছে দেখো, এরপরে বলতেছে তোমার এই যে ক্যালসিয়াম কার্বনেট এবং পানি তুমি একটু আগে পেয়েছো, এই ক্যালসিয়াম কার্বনেট এবং পানির সাথে যদি তুমি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করো, ক্যালসিয়াম কার্বনেট এবং পানির সাথে তুমি যদি কার্বন ডাইঅক্সাইড অ্যাড করো তখন সেখান থেকে কি তৈরি করা হতো? সেখান থেকে তৈরি করা যেত ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট আবার পানিতে দ্রবণীয়, ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট আবার পানিতে দ্রবণীয়। সো ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট পানিতে দ্রবণীয় বিধায় এইটা আবার পানিতে কি হবে? দ্রবীভূত হবে। এবং যখন সে পানিতে দ্রবীভূত হবে তখন সেই পানিকে আমরা কীরকম দেখতে পাবো? পরিষ্কার একটা দ্রবণ আমরা সেখানে দেখতে পাবো। অতএব এখান থেকে ডিসিশন নেওয়াই যায় যে হ্যাঁ, এই বস্তুটা পানিতে কি হয়? সহজে দ্রবীভূত হয় এবং পানির দ্রবণটা ঘোলা দেখায়। তো দেখো এই যে আমরা এত কিছু করলাম, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফার্স্টে উৎপন্ন হলো, এটা চুনের পানির মধ্যে অ্যাড করলাম, চুনের পানিটা ঘোলা হলো, আবার সেই ঘোলা দ্রবণ লাইক ক্যালসিয়াম কার্বনেট এবং পানির মধ্যে আমি অতিরিক্ত পরিমাণে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অ্যাড করলাম, তখন সেইটাকে আবার পরিষ্কার দেখা গেল কেননা সেখানে ক্যালসিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হচ্ছে। তো এই সকল কিছু থেকে আমরা একটাই ডিসিশন নিতে পারি যে আমি শুরুতেই যেই লবণ বা শুরুতেই যে যৌগটা নিয়েছিলাম, এই যে দেখো আমি শুরুতে যে যৌগ নিয়েছিলাম ওই যৌগের মধ্যে কার্বনেট মূলক আছে। এই যৌগের মধ্যে কি আছে? কার্বনেট মূলক আছে। কেননা কার্বনেট মূলক থেকে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড, চুনের পানিকে ঘোলা করছে, অতিরিক্ত দেওয়ার ফলে চুনের পানি সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে। তাই তো এইভাবে আমরা এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর অ্যান্সার সহজেই আমরা কমপ্লিট করে ফেলতে পারবো আমাদের গ এর জন্য। তো চলো এবার যাচ্ছি আমরা আমাদের ঘ এর প্রশ্নে। ঘয়ের প্রশ্নে বলছে, দেখো ঘয়ের প্রশ্নে বলতেছে যে এ ও বি গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি কি একই রকম? বিশ্লেষণ করো। তার মানে আমাকে আগে এ গ্যাস এবং বি গ্যাস এইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো দেখো বি গ্যাসটা তো অলরেডি সহজেই বের করা যায়, সালফার এবং অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন হবে কি? সালফার ডাইঅক্সাইড SO2। আর এই গ্যাসটা আমরা আইডেন্টিফাই করেছিলাম, এই যে দেখো এই গ্যাস আইডেন্টিফাই করেছিলাম যে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl বিক্রিয়া করে এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড। তার মানে এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার এ গ্যাস আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে তোমার বি গ্যাস। এ গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর সালফার ডাইঅক্সাইড হচ্ছে আমাদের বি গ্যাস। আচ্ছা, এখন আমরা এইখান থেকে যাচ্ছি যে এদের জলীয় দ্রবণের প্রকৃতি, তার মানে কি এ গ্যাসের সাথেও আমি পানি অ্যাড করব, বি গ্যাসের সাথেও আমি পানি অ্যাড করব, দুই জায়গাতেই পানি অ্যাড করার পর দেন সেখান থেকে আমরা কি কি ফলাফল আসছে আমরা এখন সেটা নিয়ে কাজ করব আর কি, বা সেটা আমরা ব্যাখ্যা দিব যে হ্যাঁ এখান থেকে আমি এই ফলাফল পাচ্ছি। ওকে, সো ঘ এর জন্য দেখো, ঘয়ের জন্য ফার্স্টে বিক্রিয়াতে আমরা একটু আসি। বিক্রিয়া দেখো এখানে বলতেছে কি যে ক্যালসিয়াম কার্বনেট HCl, ক্যালসিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড পানি, যেটা তোমাদেরকে বলছিলাম যে এ গ্যাস হবে কার্বন ডাইঅক্সাইড আর বি গ্যাস হবে সালফার ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড গ্যাস
এটা আমরা এখান থেকে পেয়ে গেছি। এবারে আসো এই যে এইখান থেকে আমরা কাজ করবো আর কি। ফার্স্টে আসো কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড, এই যে এই ওটাকে এখানে পাঠাই দাও, তাহলে দুইটা হাইড্রোজেন H2 আর এই অক্সিজেন একটা, আর এখানে অক্সিজেন দুইটা, আর কার্বন তো আছে CO3, কার্বনিক অ্যাসিড। তাহলে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করতে পারে। এই কার্বনিক অ্যাসিডের আবার কি হয় দেখো, কার্বনিক অ্যাসিডকে যদি ভাঙো H2CO3, কার্বনিক অ্যাসিডকে যদি আমরা ভাঙি তখন আমরা সেখান থেকে কি পাই, হাইড্রোজেন আয়ন পাই, আর হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেট আয়ন পাই। তার মানে কি, যে হাইড্রোজেন আয়ন দিচ্ছে, হাইড্রোজেন আয়ন যদি দিতে পারে তখন তাকে আমরা কি বলি, অ্যাসিড বলি। যারা জলীয় দ্রবণে প্রোটন দান করতে পারে বা হাইড্রোজেন আয়ন দান করতে পারে এদেরকে কি বলা হয়, এদেরকে অ্যাসিড বলা হয়। তো কার্বন ডাইঅক্সাইডের জলীয় দ্রবণ অম্লীয়, এটা প্রমাণ করা হয়ে গেছে। এবারে তুমি চাইলে এক্সট্রা যদি আরো বেশি প্রমাণ করতে চাও তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তো দেখো এখান থেকে কি কি উৎপন্ন হবে, সোডিয়াম 2 মোল নাও, 2 মোল সোডিয়াম দিচ্ছে, তার মানে কি Na2 লেখা যায়, Na2, আর এখান থেকে একটা অক্সিজেন এখানে পাঠাও, তাহলে কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন মিলে হয়ে যাচ্ছে CO3, Na2CO3, সোডিয়াম কার্বনেট। আর তোমার এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, হাইড্রোজেন আমরা এখনো কাজে লাগাই নাই, আর অক্সিজেন 2টা ছিল, যারা একটা এখানে চলে আসে, তাহলে আরও একটা অক্সিজেন আছে, মিলে হয়ে যাচ্ছে H2O, পানি, সোডিয়াম কার্বনেট এবং পানি তৈরি হয়ে যাচ্ছে। তো ওভারঅল এই 2টা বিক্রিয়া, বা কেউ যদি এক্সট্রা এটা দিতে চাও, তার মোটামুটি হবে এই 3টা বিক্রিয়া সমন্বয়ে আমরা এটা বলতে পারি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের জলীয় দ্রবণের প্রকৃতি কীরকম হবে, অম্লীয় হবে। 2টা কারণ, সে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতে পারে, ওই অ্যাসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করতে পারে, এবং সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে। যেহেতু সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে, তার মানে এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যে সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে। এবারে যাচ্ছি আমরা এর পরের অংশে, সালফার ডাইঅক্সাইড। দেখো সালফার ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করতেছে, সালফিউরাস অ্যাসিড। এখানেও ঠিক সেম, এখান থেকে অক্সিজেনটাকে এখানে পাঠাও, তাহলে H2SO3, সালফিউরাস অ্যাসিড নাম্বার 1। এই সালফিউরাস অ্যাসিডকে যদি এবার ভাগ করো H2SO3, তখন আমরা সেখান থেকে পাবো 2টা হাইড্রোজেন আয়ন, একটা সালফাইড আয়ন, এই যে এরকম SO3 2-, আচ্ছা এবারে নিচের বিক্রিয়া যদি আমরা একটা ফলো করি, সালফার ডাইঅক্সাইড গ্যাসও পানির সাথে এই সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম সালফেট Na2, আচ্ছা SO2 আছে। তো এখানে দেখো 2টা সোডিয়াম মিলে Na2, আমরা এই অক্সিজেনটাকে এখানে দিব, এটা SO4 না, এটা হবে SO3 হবে। তার মানে এটার নাম কি, সোডিয়াম সালফাইড। এরকম যদি নাম লিখতে চাও, এটা একটা লবণ, সোডিয়াম সালফাইড, আর হচ্ছে H2O, পানি। কেননা 2 মোল নিচ্ছিলা, এখানে 2টা হাইড্রোজেন অবশিষ্ট আছে আর এখানে একটা অবশিষ্ট আছে, তো H2O, পানি হয়ে যাচ্ছে, সোডিয়াম সালফাইড এবং পানি উৎপন্ন হয়ে যাচ্ছে। তো তাইলে আমরা এখান থেকে যে জিনিসগুলো পাচ্ছি, একটা হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস ও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে, সালফার ডাইঅক্সাইড গ্যাস ও সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করতে পারে। তো ওভারঅল এখান থেকে এটাই বলা যায় যে কার্বন ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইডের জলীয় দ্রবণের প্রকৃতি একই রকম, এবং এরা উভয়ই ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করতে পারে, সো এই ব্যাখ্যাগুলোই আমাদেরকে এখন এখানে দেখাতে হবে বা দিতে হবে, তাহলে আমরা আমাদের এখান থেকে ফুল অ্যান্সারটা পেয়ে যাব। তো তাহলে এই সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সারই আমরা কমপ্লিট করে ফেললাম। তো আমি আশা করছি তোমরা এইটুকু অ্যান্সার প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।